হেলথ এক্সপেন্ডিচার যেটা 71% আউট অফ পকেট, আমাদের বলা হচ্ছে যে একজন রোগী হাসপাতালে ভর্তি হলে প্রতি 100 টাকা 71 থেকে 72 টাকা পকেট থেকে খরচ করতে হয়। তো সরকারের এই বাজেটে তার প্রতিফলন কোথায়? এক বছরে ইনফ্লেশন রেট যদি আপনি 5% ধরেন, আমাদের দেশে যদিও ইনফ্লেশন রেট 5-এর উপরে থাকে, 6-7 থাকে, 5%ও যদি ধরি তাহলে বিগত বছরেও 40,000 কোটি টাকার মতো বাজেট ছিল, তাতেও কিন্তু প্রায় 2,000 কোটি টাকা ওই বাজেটের সমান যদি রাখতে হয় তাহলেও 2,000 কোটি টাকা আপনার বাড়াতে হবে ইনফ্লেশন রেট অনুযায়ী। সেখানে 500 কোটি টাকা বেড়েছে, তার মানে আগের তুলনায় কিন্তু বাজেট কমেছে। একদিকে প্রাইমারি হেলথ কেয়ার বিনামূল্যে করার কথা বলছে, আবার আপনি যদি দেখে থাকেন যে স্থানীয় সরকার যে একটা কমিশন হয়েছিল, স্থানীয় সরকার সংস্কার কমিশন ডক্টর তোফায়েল আহমেদের নেতৃত্বে, সেখানে বলা হয়েছে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিতে। প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রাথমিক পর্যায়টা হচ্ছে কমিউনিটি ক্লিনিক, এবং আপনি জানেন যে প্রতি বছরে কোটি কোটি মানুষ কমিউনিটি ক্লিনিক থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে থাকে। তো সেটা আপনি বন্ধ করে দিয়ে স্বাস্থ্যসেবার শুরুটা হবে কোত্থেকে? প্রিয় দর্শক, মেডিবেস নিউজ রুমে স্বাগত জানাচ্ছি। আবনাই মনির। সপ্তাহের স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়ে থাকি। আজকেও আপনারা জানেন যে দেশের একটি বছরের জন্য বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। সেই বরাদ্দের আজকে যে স্বাস্থ্যে আমাদের যে কত বরাদ্দ হয়েছে সেই বিষয়গুলোর আমাদের পর্যাপ্ততা অপর্যাপ্ততা নানান দিক নিয়ে আজকে আমরা এই সপ্তাহের অনুষ্ঠানে আলোচনা করতে চাই। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক কালবেলার হেলথ এডিটর এবং স্বাস্থ্য সাংবাদিকদের সংগঠন হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি এম রাশেদ রাব্বি। রাব্বি ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা দীর্ঘ এক বছর পরে স্বাভাবিকভাবে যে বাজেটের কথা আসে সেই বাজেট বরাদ্দ ইতিমধ্যে হয়েছে এবং স্বাস্থ্যে যে বরাদ্দ দেওয়া হয়েছে 41,908 কোটি টাকা। তো এই বরাদ্দটা বাজেটের হচ্ছে মোটামুটি 5.30%। এটা সে পর্যাপ্ত মনে করছেন কেন, যেহেতু স্বাস্থ্যকে সরকার গুরুত্বপূর্ণ একটা জায়গায় নিয়ে যেতে চায় মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য? এটা আসলে মানে কতটুকু পর্যাপ্ত মনে করছেন? না, এটা সরকারের যে বক্তব্য, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বাস্থ্য নিয়ে যে ধরনের বক্তব্য দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত যে স্বাস্থ্য সংস্কার কমিশন যে ধরনের প্রস্তাবনা দিয়েছে, এই বাজেটের সঙ্গে তার কোনো কিছুরই প্রতিফলন নেই। এই বাজেটটা একেবারেই গতানুগতিক বিগত সরকারের সময় যে ধরনের যে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল সেগুলো চালিয়ে নেওয়ার বাজেট, আর কিছুই না। এটা যদি এই অবস্থার মধ্যে আমরা থাকি তো স্বাভাবিকভাবে আমরা আমাদের স্বাস্থ্যের যে নানান দিক মানে অগ্রগতির চিন্তা করছি, এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন যে অনেক কার্যক্রম যক্ষ্মা টিকা থেকে শুরু করে নানান কিছু কিন্তু ইতিমধ্যে মোটামুটি অনেকটা স্থবির অবস্থার মধ্যে আছে, যেহেতু জাতিসংঘ সহ USAID তাদের অনেকগুলো বরাদ্দ প্রত্যাহার করেছে বা এগুলো মানে কন্টিনিউ করছে না। এই অবস্থার মধ্যে রাষ্ট্র যদি ওই স্বাস্থ্য খাতটা নিয়ে নতুন করে ভাবার সুযোগ না পায়, তাহলে আমরা তো নানান অসংক্রামক রোগ যেগুলো আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছিলাম বা সংক্রামক রোগ যেগুলো নিয়ন্ত্রণে এসেছিল সেগুলো তো আসলে ঝুঁকির মুখে পড়বে। এভাবে আপনার একটা বক্তব্য? ঝুঁকির মুখে পড়বে ঠিক না, ইতিমধ্যে ঝুঁকির মুখে পড়েছে, কারণ রোগ তো অপেক্ষা করে না। আপনি জানেন যে বাংলাদেশ বিগত সময়ে নিম্ন মধ্যআয়ের দেশ হিসাবে পরিগণিত হয়েছে এবং আন্তর্জাতিক একটা মানদণ্ড অনুযায়ী এই দেশের অর্থনৈতিক অবস্থার যখন উন্নয়ন ঘটে তখন কিন্তু ফরেন এইড বা বিদেশি সাহায্যগুলো কমতে থাকে। তো এটা আমাদের সবারই জানা ছিল যে একটা নির্দিষ্ট সময় পরে আমাদের এই সাহায্য সহযোগিতা কমে যাবে, কিন্তু হঠাৎ করে সাহায্যের পরিমাণটা কমে গেছে এবং এর জন্য কিন্তু প্রিপারেশন নেওয়া দরকার ছিল। আমরা দেখেছি যে হঠাৎ করে সারা পৃথিবীতে কোভিড প্যান্ডেমিক যখন এসেছে তখন কিন্তু কারো কোনো প্রিপারেশন ছিল না, এবং তার পরবর্তী বছর থেকে 2021, 22, 23, 23, 24 প্রত্যেকটা বছরেই একটা প্রিপেয়ারনেস প্রোগ্রাম ছিল গভর্নমেন্টের। এবং এইবারও দেখবেন যে ওই ERPP যে প্রজেক্ট যেটা বন্ধ করে দেওয়ার কথা ছিল সেখানে কিন্তু কিছু বরাদ্দ রেখেছে বাজেটে। কিন্তু এই সরকারের সমস্যা হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা স্বাস্থ্য বোঝেন না। স্বাস্থ্য ব্যবস্থা এবং জনস্বাস্থ্য এগুলো তারা বোঝেন না, বোঝার চেষ্টাও করেন না। ফলে তারা কি করেছেন যে দায়িত্ব গ্রহণের পরপরই স্বাস্থ্য বিভাগের সকল অর্থনৈতিক কার্যক্রম, উন্নয়ন কার্যক্রম পরিচালিত হতো অপারেশনাল প্ল্যানের মাধ্যমে, যেটাকে OP বলা হয়। তারা দায়িত্ব গ্রহণের পরে সব OP গুলো বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে তার কোনো ব্যাখ্যা তাদের কাছে নেই।
বলা হচ্ছে যে ওপিতে দুর্নীতি হয়, সব জায়গাতেই দুর্নীতি হয়। আপনার সরকারি কর্মচারীরা পেনশনের টাকা তুলতে গেলেও সেখানে ঘুষ দিতে হয়, ঘুষ ছাড়া কেউ পেনশনের টাকা তুলতে পারে না। তো দুর্নীতি তো আমাদের মজ্জাগত ব্যাধি, সেটার জন্য তো আপনি দেশের 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করতে পারেন না। ওপি গুলোতে আপনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন, সিডিসি, এনসিডিসি, প্রাইমারি হেলথ কেয়ার, এমার্জেন্সি হেলথ কেয়ার, সমস্ত কিছুই কিন্তু ওপি দ্বারা নিয়ন্ত্রিত ছিল, ওপির সঙ্গে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট ছিল। এখন কমিউনিকেবল ডিজিজে আমাদের যে একটা বাধ্যবাধকতা ছিল, বিশেষ করে যেগুলোকে বলা হয় যে জুনোটিক ডিজিজ কিছু ছিল, তারপরে আপনার নেগলেক্টিক ডিজিজ কিছু ছিল, হ্যাঁ, যেমন কালাজ্বর একটা নেগলেক্টিক ডিজিজ, তারপরে ফাইলেরিয়া নেগলেক্টিক ডিজিজ ছিল। এগুলো থেকে কিন্তু আমাদের বিগত সরকারের সময় স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য প্রশাসন এই রোগগুলোকে ইলুমিনেট করার একটা প্রক্রিয়া সম্পন্ন করেছিল। আপনি জানেন যে আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইডলাইন থাকে, সেই গাইডলাইন ফুলফিল করার পরে তারা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু ইলুমিনেট ঘোষণা করে, এবং ইলুমিনেট ঘোষণা করার পরেও এই কার্যক্রম কিন্তু আরো নির্দিষ্ট সময় চালিয়ে যেতে হয়, কারণ হঠাৎ করে যদি একজন রোগী পাওয়া যায়, এটা থেকে কিন্তু আরো আবার ছড়িয়ে পড়তে পারে। কিন্তু এই ওপিটা বন্ধ করে দেওয়ার কারণে আবার সেই কালাজ্বর, আবার সেই ফাইলেরিয়া ঘুরে ফিরে আমাদের দেশে চলে আসবে। আপনি জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সংক্রামক ব্যাধির একটা হচ্ছে যক্ষ্মা, এবং যক্ষ্মার ম্যাক্সিমাম টাকা ফরেন এইড থেকে আসতো। তো ফরেন এইড যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি আমাদের যক্ষ্মা রোগীরা বিনা চিকিৎসায় মারা যাবে? নিশ্চয়ই সেটা হতে পারে না। এবং বর্তমান সরকার মুখে বারবারই বলছে যে আমরা স্বাস্থ্যকে গুরুত্ব দিচ্ছি, কিন্তু যক্ষ্মার কিন্তু ট্রিটমেন্ট ব্যবস্থা ঢলে পড়েছে। আপনি জানেন যে ইউএসএআইডি এর প্রজেক্ট বন্ধ হওয়ার পরে এই আইসিডিডিআরবি সরকারকে সহযোগিতা করতো। আইসিডিডিআরবি প্রায় 2000-এর মতো স্বাস্থ্যকর্মী, চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীকে ছাঁটাই করা হয়েছে। তার মানে কি সরকারের এই কম্পোনেন্টটা কিন্তু দুর্বল হয়ে গেছে। নিশ্চয়ই। তো সেখানে কিন্তু যে ওই কম্পোনেন্টটা চালিয়ে রাখার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার, সেটা কিন্তু সরকার নেয়নি। তারপরে আপনারা জানেন যে বর্তমান যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন স্বাস্থ্য, উনি কিন্তু আজ থেকে প্রায় 5-7 বছর আগে উনি ওই আউট অফ পকেট এক্সপেন্ডিচার নিয়ে উনি কথা বলেছেন, উনি এএমআর নিয়ে কথা বলেছেন। উনি দায়িত্ব গ্রহণের পরে এএমআর নিয়ে কি করেছেন? আওয়াজ নেই, উনি কিন্তু কোনো উদ্যোগ নেননি। এবং হেলথ এক্সপেন্ডিচার যেটা 71% আউট অফ পকেট, আমাদের বলা হচ্ছে যে একজন রোগী হাসপাতালে ভর্তি হলে প্রতি 100 টাকা 71 থেকে 72 টাকা পকেট থেকে খরচ করতে হয়। তো সরকারের এই বাজেটে তার প্রতিফলন কোথায়? কোনো প্রতিফলন কি আছে কিনা যে সকল ধরনের ওষুধ আমি বিনামূল্যে দিচ্ছি? তাহলে কি হলো যে হয়তো এই 72% থেকে 30% নেমে আসছে বা 40% নেমে আসছে, সেটা কিন্তু উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি আপনার এসেনশিয়াল ড্রাগস যেটা আমাদের আছে, সেটাকে রিফর্ম করার কথা বলা হয়েছে, বিভিন্ন টাকা পয়সা বরাদ্দ দেওয়া হচ্ছে বাজেটেও, কিন্তু স্পেসিফিক ইডিসিএল এর গোপালগঞ্জ প্রজেক্ট এবং মানিকগঞ্জ প্রজেক্ট দুইটার জন্য আলাদা করে বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু আমার কাছে আমি ছবি দেখাতে পারবো যে ইডিসিএল যে ওষুধ উৎপাদন করছে, ভুল প্যাকেটজাত করছে, তাতে কি রোগীর সুবিধা হবে না অসুবিধা হবে? আপনি বলেন। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি পড়বে। চিকিৎসক যে ওষুধটা লিখছেন প্যাকেটের ভিতরে সেই ওষুধটা নেই। এরকম পরিস্থিতি, মানে একটা হসপস অবস্থা তৈরি হয়েছে স্বাস্থ্য ব্যবস্থায়। আমরা আসলে এটি এই বিষয়গুলো নিয়ে শঙ্কিত। আমরা মনে করি যে রাষ্ট্র এই বিষয়গুলো অতি অবশ্যই নজরে নেবে এবং এখানে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করবে। অন্তত স্বাস্থ্য ঝুঁকির যে কথাগুলি বললেন, ইডিসিআর যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ভাই, একদিকে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য সংস্কার কমিশন, আবার অন্যদিকে বরাদ্দ এই বছর সাকুল্যে বেড়েছে মাত্র 501 কোটি টাকা। আসলে অনেকগুলোই তো তারা অনেক বিষয়ে টাচ করতে চায়, মানে কাজগুলো সম্পাদন করতে চায়। তো এই বিষয়গুলো আসলে কিভাবে সম্ভব হবে? এটা বাস্তবায়নযোগ্য কিনা? আসলে এটা আসলে কাট কপি টাইপের একটা বাজেট। তো আপনি যদি বিগত সময়ের সঙ্গে মিলিয়ে দেখেন, আমি বলেছি প্রথমেই যে আগের সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড, তার বাইরে কিন্তু এই সরকারের কোনো প্রস্তাবনাও নেই, কোনো বাজেটও নেই, কোনো কিছু নেই। আর 501 কোটি টাকা কিন্তু কোনো টাকা না। কারণ আমি বলছি যে আপনি যদি এক বছরে ইনফ্লেশন রেট যদি আপনি 5% ধরেন, আমাদের দেশে যদিও ইনফ্লেশন রেট 5-এর উপরে থাকে, 6-7 থাকে, 5%ও যদি ধরি, তাহলে বিগত বছরেও 40,000 কোটি টাকার মতো বাজেট ছিল, তাতেও কিন্তু প্রায় 2,000 কোটি টাকা ওই বাজেটের সমান যদি রাখতে হয়, তাহলেও 2,000 কোটি টাকা আপনার বাড়াতে হবে।
জি ইনফ্লেশন রেট অনুযায়ী, সেখানে 500 কোটি টাকা বেড়েছে, তার মানে আগের তুলনায় কিন্তু বাজেট কমেছে। টাকার পরিমাণে বেশি মনে হলেও মূলত বাজেটের পরিমাণ কমেছে। আচ্ছা, আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমরা প্রতিনিয়তই প্রায় নিউজ করতে হয় যে অমুক হাসপাতালের মেশিনারিজগুলো অকেজ অবস্থায় আছে, এবং যতগুলো দুর্নীতির প্রতিবেদন এদেশে হয়েছে এর মধ্যে অধিকাংশই হচ্ছে যে যন্ত্রপাতি কেনাকাটার ক্ষেত্রে। তো 50 শয্যার যে অধিক হাসপাতালের যেগুলো যন্ত্রপাতি আছে, এই বাজেটে আমদানিতে শুল্ক কর এগুলো মানে হ্রাসের প্রস্তাব করা হয়েছে। এখন স্বাস্থ্যসেবার উন্নয়নের কেবল মানে যন্ত্রপাতি কেনাকাটার বিষয়টাই কি আসলে স্বাস্থ্যসেবার অগ্রগতির জন্য কোনো ব্যারোমিটার হতে পারে কিনা, যেখানে যন্ত্রপাতি কেনাকাটার ক্ষেত্রে মানে অনেক ব্যবহারই নিশ্চিত হয় না, অনেক যন্ত্র হাতি দেওয়ার সুযোগ পায় না আসার পরে। পিজি হাসপাতাল আপনি যদি খেয়াল করেন, তো এখানে দেখা গেল যন্ত্র আসলো, আসার পরে সেই যন্ত্রগুলো ধরারও সময় হলো না, এখনো পর্যন্ত এইভাবে পড়ে আছে, এবং অনেক হাসপাতালে অনেক যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় আবার নষ্টের সময়ও চলে আসে। তো এই অবস্থাটা আসলে মানে কিভাবে দেখছেন? তারা এখানে যে সুযোগটা দিয়েছে, কিন্তু সেই সুযোগগুলো তো আসলে আলটিমেটলি এই যন্ত্র কেনাকাটার মধ্যেই শুধু এখানে আমাদের নজর রাখলে হবে না বলে আমরা মনে করছি। আপনি কি বলেন? না, এখানে আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে যে শুল্ক কে পায়। আমদানির ক্ষেত্রে যে শুল্ক আরোপ করা হয় সেটা সরকার পায়, সেটা তো কোনো ব্যক্তি পায় না। আচ্ছা, এবং এই সরকারি অর্থায়নে যে কেনাকাটা হয় সেই শুল্কটা কিন্তু সরকারই আবার কেটে রাখে। 100 টাকার কেনাকাটায় 15% ট্যাক্স বা 7% ভ্যাট এরকম যা যা থাকে সব কিন্তু সরকারই কেটে রাখে। এবং সরকার যদি বিশেষ বিবেচনা করে যে এটা সরকারের অগ্রাধিকার প্রকল্প, এখানে কোনো শুল্ক আরোপ করা হবে না, সেটাও সরকার করতে পারে। তো শুল্ক আরোপ করলে কার লাভ হবে? কারো কিন্তু আলটিমেটলি লাভ নাই। এখানে একটা লাভ আছে, সেটা প্রচ্ছন্নভাবে দেখতে হবে, প্রত্যক্ষ করা যাবে না। সেটা হচ্ছে যারা আমদানিকারক, আমাদের বিগত সময়ের আপনি যদি বলছিলেন যে যন্ত্রপাতি কেনাকাটায় যে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ, অনিয়মের পেছনে থাকে কিন্তু সরকার, সামনে থাকে ঠিকাদারি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান। এদের লাভ হবে। আগে একটা যন্ত্র কিনতে 100 টাকার যন্ত্র কিনতে 22-23 টাকার মতো বিভিন্ন ধরনের সরকারি পর্যায়ে ব্যয় করতে হতো, তারপরে ঘুষ টুস যা ছিল। কিন্তু এখন যদি শুল্কটা কমিয়ে আনা হয় ও বেশি পরিমাণ যন্ত্রপাতি সরবরাহ করতে বা সরকার কিনতে পারবে একই পরিমাণ টাকায়, এতে দুর্নীতির পরিমাণটা বাড়বে। এছাড়া অন্য কোনো সুবিধা আছে বলে আমি মনে করি না, বরঞ্চ সরকারের আর্থিক লস হবে, কারণ সরকার যে পরিমাণ শুল্কটা পেত সেটা কমিয়ে দিলে সেটা আর পাবে না। ধন্যবাদ। আমরা এই বিষয়টিও আমরা মনে করি যে অথরিটি ভাববে, এই ব্যাপারে তৎপর থাকবে, যেহেতু অনেক যন্ত্রপাতি কেনাকাটা থেকে শুরু করে এগুলোর ব্যবহারটা নিশ্চিত করার ক্ষেত্রে যথেষ্ট অবহেলার অনেকগুলো প্রমাণ, অনেকগুলো প্রতিবেদন দেশে আছে আর কি। ভাই, এতগুলো নেগেটিভিটির মধ্যে একটি ব্যাপার যে অ্যাম্বুলেন্স আমদানি সহ 10টি পণ্যে শুল্ক ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে আর কি, এটা আপনি কিভাবে দেখেন? না, এটা কেন করা হয়েছে যে অ্যাম্বুলেন্স আমদানির ক্ষেত্রে আমি জানি না। আপনি যদি খেয়াল করে থাকেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আমরা দেখেছি যে মিডিল পর্যায়ে যখন মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের দ্বিতীয় মন্ত্রিসভা যেটা ছিল, তখন প্রচুর পরিমাণ অ্যাম্বুলেন্স আমদানি করা হয়েছে এবং সেগুলো সরকারিভাবে বিতরণ করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে। কিন্তু আমরা দেখেছি যে অ্যাম্বুলেন্স আসলে বলতে যা বোঝায় ওগুলো সেরকম ছিল না। এবং স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাই আমাদেরকে জানিয়েছিলেন যে জাস্ট কি বলে এটাকে, যে মাইক্রোবাস কেটে অ্যাম্বুলেন্স করা। এখন অ্যাম্বুলেন্স আপনি কার জন্য আমদানি করবেন, গভর্নমেন্টের জন্য না প্রাইভেট? যদি প্রাইভেট সেক্টরে আমদানির কথা বলেন, সর্বোচ্চ 1 বছরে 5টা বা 10টা অ্যাম্বুলেন্স আমদানি হতে পারে। প্রকৃত অ্যাম্বুলেন্স যেগুলো আর কি, আইসিইউ অ্যাম্বুলেন্স হতে পারে, সিসিইউ অ্যাম্বুলেন্স হতে পারে, ইত্যাদি ইত্যাদি ফ্যাসিলিটি সমৃদ্ধ। আর যদি সরকারি খাতের কথা বলেন, সরকার অ্যাম্বুলেন্স কিনবে এরকম কোনো প্রকল্প কিন্তু কোথাও নেই, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, সরকার যদি অ্যাম্বুলেন্স কেনেও সেটা কেনার পর কিন্তু ব্যবহার করা হবে না, কারণ ড্রাইভার নিয়োগ হবে এমন কোনো প্রকল্পও নেই। আমাদের কিন্তু বেশিরভাগ অ্যাম্বুলেন্স ব্যবহার হয় না, ড্রাইভার থাকে না। এই কারণে সরকার যদি ড্রাইভার নিয়োগ না করে বা ড্রাইভার নিশ্চিত করতে না পারে, অ্যাম্বুলেন্স কেনার পরে অ্যাম্বুলেন্স মেনটেন্স এবং অন্যান্য জ্বালানি সরবরাহের খরচ নিশ্চিত করতে না পারে, তাহলে ওই অ্যাম্বুলেন্স কেনাটা একটা দুর্নীতি এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণা। হ্যাঁ, সেজন্য কেন এটা করেছে এটা আমি জানি না, এর কোনো প্রতিফলন কিন্তু আমি পাইনি। আচ্ছা, এই তো মানে এটা মানে মোটামুটি তারা এখানে শুল্ক এবং ভ্যাট অব্যাহতির ব্যাপার আছে। অপরদিকে সার্জিক্যাল ক্যাটগার্ড এবং সার্জিক্যাল সুচার প্রভৃতি মেডিকেল সরঞ্জামাদিতে আমদানি ভ্যাট অব্যাহতি
প্রত্যাহার করা হয়েছে। মানে এটা তো আমরা মনে করি যে সার্জিক্যাল যে কস্টগুলো আছে সেই কস্টগুলো একটু বাড়িয়ে দেবে। আর এটা আসলে গ্রহণযোগ্য মনে করছেন কিনা আপনি? না, এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, গ্রহণযোগ্য হওয়ার তো কোনো কারণ নেই। কারণ বাংলাদেশের সকল সাধারণ মানুষের সার্জিক্যাল প্রবলেম হয়, এবং আমরা যদি ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে গিয়ে দেখি যে প্রতি ঘন্টায় যত পেশেন্ট আসে তার মোর দ্যান 50% হচ্ছে সার্জিক্যাল পেশেন্ট। কেটে গেছে, চিড়ে গেছে, ফেটে গেছে, ভেঙে গেছে, ইত্যাদি ইত্যাদি, সবার সার্জিক্যাল প্রবলেম থাকে। কিন্তু এটা হচ্ছে সরকারের দিক থেকে, সরকার দেখবেন যে কখনো চালের দামের উপরে বা নিত্যপণ্যের দামের উপরে ট্যাক্স ভ্যাট কমায় না, কারণ ওইখান থেকে বেশি পরিমাণ ট্যাক্স আহরণ করতে পারে। বর্তমান সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনায় যারা আছেন ওনারা এইটা উপলব্ধি করতে পেরেছেন যে সবচেয়ে বেশি ব্যয় হয় সার্জিক্যাল খাতে এবং ওষুধ খাতে। তো সার্জিক্যাল খাতে যদি ট্যাক্সটা বাড়ানো হয় তাহলে অনেক বেশি পরিমাণ ট্যাক্স পাওয়া সম্ভব। সেই জায়গা থেকে হয়তো এটি করেছেন, কিন্তু সাধারণ মানুষের জন্য, দেশের সাধারণ মানুষের জন্য এই যে সিদ্ধান্ত, এটি একটি নেতিবাচক সিদ্ধান্ত হিসাবে আমি মনে করি, যে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে আরো দুর্মূল্য করে তুলবে। একদিকে মানে সরকারের চিন্তা এবং মানে যারা স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট আছেন তাদের বক্তব্য হচ্ছে যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার এটা কমাতে হবে, কিন্তু আবার এখানে এই যন্ত্রণা উঠিয়ে দেওয়া হলো। মানে এটা আসলে নাগরিকদের সঙ্গে, যেমন যারা এই দেশের নাগরিক এবং স্বাস্থ্য সংস্কার কমিশন বলছে যে প্রাথমিক সেবাটা তারা ফ্রি করতে চায়, এটা তাদের মৌলিক অধিকার, সংবিধান সংশোধনের প্রস্তাব করেছে, আবার এই জায়গায় এই পরিস্থিতি, মানে এটা আসলে আপনি কিভাবে দেখছেন জিনিসটা? না, এটা হচ্ছে মনে করেন যে আমি যদি বলি যে বাজেট বাংলাদেশে কিভাবে হয়, হ্যাঁ, অন অ্যান অ্যাভারেজ বাংলাদেশে বাজেট কিন্তু করে ক্লার্কিয়াল লোকজন। বিগত বছরে যা ছিল সেটা কপি পেস্ট করে নির্দিষ্ট দপ্তরে দেয়, তারা তখন হচ্ছে সংশ্লিষ্ট দপ্তর এবং মন্ত্রণালয়ের সঙ্গে কথাবার্তা বলে যে কমানো বাড়ানো আছে কিনা সেটা করে ফেলে। বাংলাদেশের বাজেট কিন্তু পাবলিক পারসেপশন কখনো প্রতিফলিত হয় না, যে মানুষ কি চায়, মানুষের সঙ্গে কি কখনো যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে তখনও কিন্তু মানুষের সঙ্গে ইন্টারাকশন হয় না সরাসরি। আর এখন তো ইন্টারিম গভর্নমেন্ট, তারা কোনো প্রশ্নই আসে না যে তারা মানুষের সঙ্গে মানুষের জন্য কাজ করবে এরকমটি। এবং আমি যদি বলি যে রাজনৈতিক সরকারের সময় আমরা যতই তাদেরকে অপছন্দ করি বা সমালোচনা করি, তারপরে কিন্তু সংসদে এটা নিয়ে ডিসকাশন হয়। কারণ আপনার এলাকার যিনি এমপি, আপনি ভোট দেন বা না দেন, সে কিন্তু আপনার প্রতিনিধিত্ব করছে, এবং আপনি কিন্তু তাকে বলতে পারছেন, তার কিন্তু এলাকায় যাওয়ার একটা ভীতি কাজ করে, কাছের মানুষদের অন্তত সমালোচনার মুখে পড়বে এই জায়গাটা তার ভিতরে কাজ করে। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সেগুলো, ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বটা আরো বেশি ছিল, কারণ তারা রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে না আসলেও জনগণের প্রত্যাশা পূরণের জন্য তাদেরকে এখানে বসানো হয়েছে। নাহলে এখন যারা ইন্টারিম গভর্নমেন্টে আছে তাদের কিন্তু কখনো সরকারে আসার কথা ছিল না, তারা সেরকম প্রস্তুতিতে কখনো ছিলেন না। তো এই জায়গা থেকে বাজেটটা ওই যে ক্লার্কিয়াল মন্ত্রণালয়ে কিছু ক্লার্ক মিলে করে, একদম কেরানির মতো করে, এই মাসিমারা কেরানি যেমন যা আছে বসিয়ে দেয়, ওনারা তাই করেছে। ওনারা ভালো ভালো কিছু কথা শুনেছে, উপলব্ধি করেছে যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে, প্রাইমারি হেলথ কেয়ার নিশ্চিত করতে হবে। একদিকে প্রাইমারি হেলথ কেয়ার বিনামূল্যে করার কথা বলছে, আবার আপনি যদি দেখে থাকেন যে স্থানীয় সরকার যে একটা কমিশন হয়েছিল, স্থানীয় সরকার সংস্কার কমিশন, ডক্টর তোফায়েল আহমেদের নেতৃত্বে, সেখানে বলা হয়েছে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিতে। প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রাথমিক পর্যায়টা হচ্ছে কমিউনিটি ক্লিনিক, এবং আপনি জানেন যে প্রতি বছরে কোটি কোটি মানুষ কমিউনিটি ক্লিনিক থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে থাকে। তো সেটা আপনি বন্ধ করে দিয়ে স্বাস্থ্যসেবার শুরুটা হবে কোত্থেকে? কমিউনিটির লোকজনকে আবার সেই ইউনিয়ন হেলথ কমপ্লেক্সে যেতে হবে, আবার উপজেলায় যেতে হবে, আবার আমরা যে রেফারেল সিস্টেমের কথা গত 10 বছর 15 বছর ধরে দাবি জানিয়ে আসছি যে রেফারেল সিস্টেম চালু করতে হবে, সেই রেফারেল সিস্টেমটা ভেঙে যাবে। তার মানে এদের কোনো ধরনের পরিকল্পনাই নেই, কে বাজেট করেছে এবং কে বলছে কে কি চাচ্ছে এর সঙ্গে কোনো সমন্বয় নেই। এগুলো আমাদের জন্য হতাশার গল্প। আচ্ছা, আমরা প্রসঙ্গ একটু বদলাতে চাচ্ছি। রাশিদ রাব্বি ভাই, আপনি অবগত আছেন যে কিডনি ইনস্টিটিউট একটা অচলাবস্থার মধ্য দিয়ে চলছে আর কি ডায়ালাইসিস সেবাটা। তো কিডনি ইনস্টিটিউট বারবারই এই ডায়ালাইসিস সেবা বন্ধ হয়ে যাওয়ার কারণে রোগীরা চরম মাত্রায় বিপাকে আছেন। আসলে এই সংকট কি সমাধানযোগ্য নয়? মানে বেশ কিছুদিন হয়ে গেল কিন্তু আন্দোলন হচ্ছে, এবং তাদের যে বক্তব্যটি সেটি হচ্ছে খুবই মানে একেবারেই প্যাথেটিক, যে কাউকে স্পর্শ করবে, যে তারা বিগত 5-6 মাস ধরে বেতন পাচ্ছেন না।
তো এই মানুষগুলোর জীবনের ব্যাপার আছে, তারা আসলে প্রতিবাদ জানাতে গিয়ে সেবা থেকে তাদেরকে ডিটাচ করতে হচ্ছে বা বিচ্ছিন্ন হচ্ছে। এটির মানে সমাধান কিভাবে হতে পারে বা এটি অসমাধান যোগ্য মনে হয় কিনা আপনার কাছে? না, এটা আমি এই ঘটনাগুলোর যখন ঘটেছে তখন আমি স্বাস্থ্য সাংবাদিকতা করতাম। এটা ওই যে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী মোহাম্মদ নাসিমের সময়ে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা নিশ্চিত করার জন্য স্বল্প মূল্যে ভারতীয় একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে, এবং আপনি জানেন যে নিগড়তে এবং চট্টগ্রামে এই প্রতিষ্ঠানের ডায়ালাইসিস সেবা চালু আছে। এখন ওরা কি করে, সরকার যেহেতু অপারেশনাল প্ল্যান বন্ধ, সরকারের কাছে ওদের যে দেনা পাওনা সরকার সেটা মিট আপ করছে না। মিট আপ না করার কারণে কি হয়েছে, ওদের যারা স্টাফ, সরকার বিল দিচ্ছে না বলে ওরা ওদের স্টাফদেরকে টাকা দিতে পারছে না। শুধু তাই না, এই কিডনি ডায়ালাইসিস সঙ্গে অনেক কিছু জড়িত থাকে, ক্যাথেটার জড়িত থাকে, ডায়ালাইজার জড়িত থাকে। আপনি জানেন যে প্রত্যেকটা রোগীকে যদি আলাদা ডায়ালাইজার ক্যাথেটার ইউজ করা না হয়, তাহলে কিন্তু ওই রোগী বিভিন্ন ধরনের সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও থাকে। তো এটা হচ্ছে সরকারের সদিচ্ছার বিষয় যে আমি ভারতীয় প্রতিষ্ঠান দিয়ে বা বিদেশি প্রতিষ্ঠান দিয়ে আমি আমার ডায়ালাইসিস করাবো, নাকি আমি সরকারি সক্ষমতা অর্জন করব। একটা বছরে যদি আমার মনে হয় যে 100 কোটি টাকা বাজেট রাখা হয় যে প্রত্যেকটা সরকারি হাসপাতালে ডায়ালাইসিস মেশিন ইউনিট স্থাপন করা 10টা করে বা 20টা করে, প্রতি বছর যদি এরকম 100-200 কোটি বা 500 কোটি টাকাও বরাদ্দ রাখা, আপনি জানেন যে একটা ডায়ালাইজার মেশিনের দাম 20 থেকে 25 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকাও যদি হয়, তাহলে কিন্তু 100 কোটি টাকায় আপনি 200টি ডায়ালাইসিস মেশিন কিনতে পারেন। এবং আমাদের যারা হেলথ ওয়ার্কফোর্স আছে তারা কিন্তু ডায়ালাইসিস দিতে পারে না কিন্তু তা না যে বিদেশ থেকে লোক ধরে নিয়ে আসতে হবে, নট দ্যাট। এবং এটা 3 থেকে 7 দিন 15 দিনের প্রশিক্ষণের মাধ্যমে এটা আরো ওয়ার্কফোর্স তৈরি করা সম্ভব। এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সরকার জানে যে আমাদের দেশে বিপুল সংখ্যক মানুষ কিডনি রোগে আক্রান্ত। আমাদের আগে যেটা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় ছিল, এখন সেটা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, ওইখানে একটা ট্রান্সপ্লান্ট ইউনিট তৈরি করা হয়েছিল, কিন্তু যেই সার্জন ট্রান্সপ্লান্ট ইউনিট যার মাধ্যমে তৈরি করা হয়েছিল এবং যিনি নেতৃত্ব দিতেন তিনি স্বৈরাচারের দোসর হিসেবে চিহ্নিত হয়ে সরিয়ে দেওয়ার ফলে কিন্তু ট্রান্সপ্লান্ট ইউনিট বন্ধ হয়ে গেছে। এখানে আপনার খেয়াল করতে হবে যে আমার ওয়ার্কফোর্স তাকে পলিটিক্যালি বিবেচনা না করে আমার প্রয়োজনীয়তা অনুসারে বিবেচনা করতে হবে যে একজন আমরা ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট তৈরি করলাম, তার পেছনে তো রাষ্ট্রের খরচ আছে, তার একটা রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। তো তাই বলে আমি তাকে সরিয়ে দিলাম এবং তারপরে টোটাল ইউনিটটা বন্ধ হয়ে গেল এবং দেশের সাধারণ মানুষের চিকিৎসার যে ন্যূনতম আকাঙ্ক্ষার জায়গা, প্রত্যাশার জায়গা, সেটি আমি বন্ধ করে দিলাম, সেটি কখনো হতে পারে না। এটি কখনো জনবান্ধব কোনো কার্যক্রম না। তার উপরে আমরা সরকার চাইলে নির্দেশনা বা বিশেষ কোনো ইয়ে দিতে পারে যে তুমি রাজনীতি থেকে দূরে থাকতে হবে, এই করতে হবে। কিন্তু আমাদের উচিত ছিল তার কাছ থেকে আরো অন্তত 4-6 জন তৈরি করে নেওয়া, যাতে ওই ট্রান্সপ্লান্ট ইউনিটটা আমরা চালাতে পারি। কিন্তু সরকার কিন্তু সেটি করেনি। একদিকে ট্রান্সপ্লান্ট বন্ধ সরকারি পর্যায়ে, এখানেও বন্ধ, নিগড়তেও বন্ধ, হয় না কিন্তু। আবার ডায়ালাইসিস, সরকারি পর্যায়ে ডায়ালাইসিস নেই বললেই চলে। এবং আপনি জানেন যে কুর্মিটোলা, মুগদা এইসব হাসপাতালে 10,000 করে ডায়ালাইসিস ইউনিট আছে। ওইখানে একজন রোগীর ডায়ালাইসিস পেতে কত মাস অপেক্ষা করতে হয়, ততদিনে ওই রোগী মারাও যেতে পারে। অতএব সরকারের সদিচ্ছা, যদি আমি মনে করি যে আজকে যদি সরকার মনে করে, এটা তো রাজনৈতিক সরকার না যে সংসদ হয়ে বহুত কিছু হয়ে আসতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট আজকে ক্যাবিনেট বসিয়ে সিদ্ধান্ত নেবে যে আমার যত কিডনি রোগী আছে তাদের অন্তত 50% রোগীর ডায়ালাইসিস সেবা আমি নিশ্চিত করতে চাই। আগামী 3 মাসের ভিতরে বাংলাদেশে অন্তত 3000 ইউনিটের কিডনি ডায়ালিসিস সেন্টার আমি চালু করব। এটা সম্ভব, সরকারের সদিচ্ছা। এখানে আপনার কথার মধ্যে একটি বিষয় এসেছিল, সেটা হচ্ছে যে রাজনৈতিক সম্পৃক্ততার জন্য অনেক স্পেশালিস্টকে একেবারে যিনি সেবাটা দিতে পারবেন এমন কোনো একেবারে রুরাল মানে জনপদে অজপাড়া গায়ে তাকে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে তার এই সেবাটা দেওয়ার সুযোগ নাই, এই বিদ্যাটা তার চর্চা করার সুযোগ থাকে না। ফলে একজন দক্ষ জনশক্তি উনি কিন্তু নিজেকে হারানোর চেষ্টা করেন, হারিয়ে ফেলেন আস্তে একটু করে, অদক্ষ হয়ে ওঠেন। তো এই যে বিষয়টি বিগত সরকারের সময় দেখেছি, এটা কাভার করার জন্য 7,500 চিকিৎসককে পায়নি, সুপার নিউমারের অবস্থা, তাদেরকে পদোন্নতির আয়োজন করা হয়েছে। এইটি আসলে চিকিৎসকদের রাজনীতিতে সম্পৃক্ততার যে বিষয়টা, এটার বেসিসে যে তাদের পদোন্নতি, তাদের নানান রকমের পুরস্কৃত করা যে বিষয়টা, এটা আসলে এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসা জরুরি কিনা স্বাস্থ্য খাতে? না, সেটা তো অবশ্যই। একটা হচ্ছে যে আমি চিকিৎসক বলবো না, যারা
টেকনিক্যাল পেশায় যারা যুক্ত আছেন, মানুষকে তো আপনি রাজনৈতিক মতাদর্শ থেকে বেরিয়ে আনতে পারবেন না। রাজনৈতিক মতাদর্শ তার জন্মগত, জি হ্যাঁ, এবং এটা তার মানবিক অধিকারের ভেতরে পড়ে, জি কিন্তু পেশাগত জায়গায় তারা রাজনৈতিক চর্চা করতে পারবেন না। একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে রাজনৈতিক বিবেচনায় আপনি যেটা বলছিলেন পদোন্নতির সুযোগ সুবিধা ইত্যাদি যেন না হয়। আমি এরকম অসংখ্য বিগত সময়ে হয়েছে, কিন্তু বিগত সময়ে রাজনৈতিক বিবেচনার বাইরেও অনেক কিছু হয়েছে। সেটাও আমি বলতে পারি যে এই বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে এরকম হয়েছে। একবার আমাকে একজন প্রফেসর ফোন দিয়ে বললেন যে এখানে সমস্ত আওয়ামী লীগের সময় যে বিএনপি জামাতের লোকজনকে প্রমোশন দেওয়া হচ্ছে, আপনারা নিউজ টিউজ করেন না কিছু। তো আমি তখন তৎকালীন সচিবের যিনি মহাসচিব ছিলেন তাকে ফোন দিয়ে বললাম যে এরকম কি কোনো ঘটনা আছে। তো উনি আমাকে বললেন যে হতেই পারে। মহাসচিব আমাকে বলছেন যে এটা হতেই পারে। কেউ যদি পদোন্নতির জন্য যোগ্য হয়ে থাকেন অবশ্যই তিনি পদোন্নতি পাবেন। কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত সেটি কিন্তু গ্রহণযোগ্য নয়। এবং উনি নিজে বললেন যে আমি তো অন্য রাজনৈতিক দল ক্ষমতায় থাকার সময় আমি পদোন্নতি পেয়েছি, তাই না? এটা কেন কাউন্ট করা হবে? জি এবং পরে আমি দেখলাম যে ওইখানে বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটা নিয়ে বেশ উত্তেজনা পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল, কিন্তু যারা পদোন্নতি পেয়েছে তাদের কিন্তু পদোন্নতি ঠিকই ছিল। হ্যাঁ, এবং এখন দেখবেন যে স্বাস্থ্য অধিদপ্তর সহ সরকারি প্রতিষ্ঠানগুলো যারা চালাচ্ছেন বা বিভিন্ন দায়িত্বে এসেছেন, রাজনৈতিক পরিচয়ে যারা বিগত আওয়ামী লীগ সরকারের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন তারাই কিন্তু আছেন। তারা তো সবাই প্রফেসর হয়েছেন, অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছে। হ্যাঁ, একটা গ্রুপ অফ পিপল বাদ পড়েছেন হয়তো পদোন্নতি থেকে, কিন্তু সবাই যে বাদ পড়েছেন তেমনটি কিন্তু নয়। এবং বর্তমান মহাপরিচালক যারা দুজন আছেন তারাও কিন্তু পদোন্নতি পেয়ে অধ্যাপক হয়েছিলেন এবং আজকে ডিজি হয়েছেন। তো সেটা কিন্তু তারা ওই বিগত 15 বছরের সময় ধাপে ধাপে পদোন্নতি পেয়েছেন। তো হ্যাঁ, তারপরেও কিছু মানুষ ডিপ্লয়মেন্টের শিকার হয়। সেইটা যাতে বাদ দেওয়া যায়, যে পেশাগত জায়গায় শুধু তার ক্রাইটেরিয়া হবে সে পেশাগতভাবে কতটা উৎকর্ষ, কতটা যোগ্যতা অর্জন করেছে, অন্য কোনো বিষয় যেন না হয়। জি আসলে বিগত সময়ে আমরা যে অনিয়মগুলো দেখেছি, কিছু ব্যক্তির পদোন্নতি পাওয়ার কথা ছিল পায় নাই, এই কালচারটা যেন এখনো আমরা যেন মানে বৈষম্য বিরোধী যে একটি বাংলাদেশ আমরা মনে করছি বা বলছি, এখানে যেন আবার বৈষম্যের কোনো কালচার তৈরি হয়ে না যায়, ওটা আমরা প্রত্যাশা করি। রবি ভাই, আমরা পরের ইস্যুতে যাচ্ছি। সেটা হচ্ছে যে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গত 8 দিন ধরে একেবারে অচলাবস্থা। একটি হাসপাতালের জরুরি বিভাগ, আমি একটি প্যাকেজ করেছিলাম গত ঈদে, যে জরুরি বিভাগটা অন্তত কীভাবে হাসপাতালে চালু রাখেন। ওখানে আমি একটা লাইন বলেছিলাম যে সেবা, এই প্রাতিষ্ঠানিক সেবা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আজ পর্যন্ত কোনো প্রতিষ্ঠান একদিনের জন্য, 1 ঘন্টার জন্য জরুরি সেবা বন্ধ হয়নি বা হবে না। কিন্তু এই সময়ে এসে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আজকে 8 দিন ধরে জরুরি বিভাগ থেকে শুরু করে সবকিছুই বন্ধ সেবা। এখানকার সর্বশেষ চিত্র আপনার কাছে যে কোনো তথ্য আছে সেটা জানাবেন। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে লোকজন জানেন, তারা কিন্তু বুঝতে পারে না যে প্রতিষ্ঠানটি বন্ধ, আসেন আসার পর আবার ফেরত যাচ্ছেন। যে ভোগান্তির চিত্রটি আপনার মুখ থেকে শুনতে চাই। স্বাধীন বাংলাদেশে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও এরকম কোনো ঘটনা যে একটি টার্সিয়ারি লেভেলের হসপিটাল এবং বাংলাদেশের রোগীদের চোখের সর্বোচ্চ চিকিৎসা প্রতিষ্ঠান 8 দিন ধরে বন্ধ এবং সরকারের তৎপরতা কোনো দৃশ্যমান নয়। আমি এক্ষেত্রে বলতে চাই যে রাজনৈতিক সরকার হলে এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে যে ব্যবস্থা নিতে পারে, আমরা এই সরকারের ক্ষেত্রে তার চেয়ে বেশি প্রত্যাশা করে হতাশ হয়েছি। আপনার মনে আছে নিশ্চয়ই যে খুলনায় একজন পুলিশ কর্মী একটি হসপিটালের অপারেশন থিয়েটারে ঢুকে একজন চিকিৎসককে প্রহার করেছিল বিগত আওয়ামী লীগ সরকার সময়। এবং ঘটনা তারপরে খুলনার সমস্ত চিকিৎসকরা ওনারা কিন্তু আন্দোলন শুরু করেছিলেন, কিন্তু সরকারি কোনো হসপিটালের জরুরি বিভাগ কিন্তু বন্ধ করেন। এবং ওনারা যেদিন ঘোষণা করেছেন যে পরের দিন থেকে সমগ্র খুলনার টোটাল চিকিৎসা ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, সেই দিন রাতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন পরিচালক হাসপাতাল এরা খুলনা যায় এবং পরের দিন সকালে সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে বসে যে কোনোভাবে তাদেরকে অনুরোধ করে হোক আর যেভাবে হোক একটা প্রতিষ্ঠানও কিন্তু ওনারা বন্ধ হতে দেননি বা চিকিৎসা সেবা ব্যাহত হতে দেননি। এটা পলিটিক্যাল কমিটমেন্ট বলবো না, কিন্তু এটা একটা দূরদর্শিতার বিষয়। আমি কার জন্য কার সঙ্গে আমি এই ধরনের অনৈতিক যে বিষয়গুলোকে প্রশ্রয় দিচ্ছি, হ্যাঁ, ওইখানে আমাদের জুলাই আন্দোলনের কিছু ছাত্র আছেন, তাদের সুযোগ সুবিধা দেখার জন্য প্রয়োজনে তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে হবে, প্রয়োজনে তাদের যে চাহিদাগুলো আছে সেগুলো নিয়ে তাদের সঙ্গে সরকারকে বসতে হবে। কিন্তু আপনি
জুলাই আন্দোলনের সেই যে আহত যোদ্ধা যারা, তাদের সঙ্গে একটা বৈরী পরিবেশ তৈরি হলো আমরা জানি। তারপর থেকে হসপিটালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, তারা চিকিৎসা সেবা বন্ধ রাখলো এবং প্রতিদিন ওই হাসপাতালের আউটডোরে ইনডোরে যদি প্রতিদিন আমি ধরে নিচ্ছি যে 3,000 করেও পেশেন্ট সেবা নিয়ে থাকে, তাহলে প্রায় 25,000 রোগী যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে এবং যার অন্তত 70 থেকে 75% রোগী ঢাকার বাইরে থেকে আসা, সর্বোচ্চ চিকিৎসা প্রতিষ্ঠানে তার দৃষ্টির সর্বশেষ পরিস্থিতি এবং উন্নত পরিস্থিতি জানার জন্য, সেই চিকিৎসা পাওয়ার জন্য আপনি রাষ্ট্রের সঙ্গে এই সরকারকে এই যে চিকিৎসা বঞ্চিত থাকা যারা এবং চিকিৎসা থেকে বঞ্চিত করা একটি হসপিটালকে 8 দিন ধরে বন্ধ রাখা, এই সমস্ত দায় দায়িত্ব বর্তমান যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছেন তাদেরকে নিতে হবে। এটা তাদের উপর বর্তায় এবং এইটা তারা অমার্জনীয় অপরাধ করেছে। তারা 8 দিন ধরে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে এভাবে ফেলে রেখেছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং আমি এই ঘটনার পরে আমি নিজে অনুসন্ধান করে দেখেছি যে আমাদের দেশে পট পরিবর্তন নতুন কোনো ঘটনা নয়। আমাদের দেশে কিন্তু পট পরিবর্তন নিয়মিত ঘটনা। 71-এর পরে 75-এ পট পরিবর্তন হয়েছে, 81-তে পট পরিবর্তন হয়েছে, 90-তে পট পরিবর্তন হয়েছে। প্রত্যেকটাই কিন্তু এক একটা গণ অভ্যুত্থান আমরা বলতে পারি। এবং 90-এর পরে যদি দেখেন তাহলে 2096-তে একটা সরকারকে নামানো হয়েছে, 2006-এ আবার একটা পট পরিবর্তন হয়েছে। আপনার যদি মনে থাকে 111-এর কথা, কখনো বাংলাদেশের কোনো হসপিটাল একদিন বন্ধ থেকেছে এরকম কোনো ঘটনা কিন্তু আপনি দেখাতে পারবেন না। এটা প্রথমবার এবং এই ন্যাক্কারজনক ঘটনা। এটার জন্য অবশ্যই তাদের জনগণের সম্মুখে জবাবদিহি করা উচিত। আচ্ছা, এই পরিস্থিতির মধ্যে আপনি ভোগান্তির কথা বলেছেন এবং আমরা দেখেছি যে অনেক চিকিৎসক, আমরা প্রতিবেদনও করেছি, সরেজমিনে গিয়ে তারপরে প্যাকেজ প্রতিবেদন আমাদের দেওয়া হয়েছে। ওখানে আমরা দেখিয়েছি যে অনেক রোগী এসে মানে অসহায় দাঁড়িয়ে আছেন এবং কান্নাকাটি করছেন যে আমি তো আসলাম ঢাকার বাইরে থেকে, কিন্তু আমি জানি না এই পরিস্থিতি আমাকে পড়তে হবে, কোনো সেবা ছাড়া আমাকে এখান থেকে যেতে হচ্ছে। মানে স্বাস্থ্য বিভাগ যেটা আছে, সেই মন্ত্রণালয় বলেন, অধিদপ্তর বলেন, তারা হচ্ছে এটা সমাধানের জন্য উদ্যোগী হবে না। আপনি দূরদর্শীর কথা বলেছেন, সেটাই নানানভাবেই এটি সমাধানযোগ্য ছিল, সমাধান করা যেত। এটি না করে তারা ওনাদের তরফ থেকে একটি নোটিশ আসছে, সেই নোটিশে রোগীদেরকে পরামর্শ দিয়ে দেওয়া হয়েছে যে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানগুলো থেকে আপনারা চিকিৎসা নেবেন। হঠকারিতার মতো মনে হচ্ছে না বিষয়টি? এটা শুধু হঠকারিতাই নয়, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা। আমি আপনাকে সোহরাওয়ার্দী হাসপাতাল, পার্শ্ববর্তী হাসপাতাল মানে তো সোহরাওয়ার্দী হাসপাতাল, অন্য কোথাও কিন্তু চক্ষু চিকিৎসার সুযোগ নেই। সোহরাওয়ার্দী হাসপাতাল একমাত্র জেনারেল হসপিটাল ওই এলাকায় এবং সেখানে একটা চক্ষু বিভাগ আছে। আপনি যদি ওইখানে গিয়ে দেখেন যে চক্ষু বিভাগে কয়জন ডাক্তার আছে, আদৌ কারো পক্ষে ট্রিটমেন্ট নেওয়া সম্ভব কিনা। আমি এর আগে বিগত সরকারের সময় ওখানে গিয়ে দেখেছি চক্ষু বিভাগের যাদের বড় বড় কর্মকর্তা, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক লেখা, রুমের সামনে নেম প্লেট আছে, সেই রুমের যে তালার উপরে 1 ইঞ্চি পুরো ময়লা পড়ে আছে, যে কারো পদায়ন থাকলেও এখানে কোনো লোক নাই। তো সেটা তো রাতারাতি পরিবর্তন হয়ে যায়নি। ওইখানে একটা বিভাগ আছে, ওই বিভাগে কি একটা টার্সিয়ারি লেভেল ইনস্টিটিউটের সব রোগের চিকিৎসা এখানে দেওয়া সম্ভব? এটা রাষ্ট্রের সঙ্গে প্রতারণা, স্রেফ প্রতারণা, এবং এর জন্য তাদের শাস্তি হওয়া উচিত। আমরা চক্ষুবিজ্ঞানী নিশ্চয় সহ এবং নিগদুতে যে অচলাবস্থা চলছে এইগুলোর দ্রুত সমাধান চাই এবং স্বাস্থ্য খাতের যেইখানেই অচলাবস্থা দেখা দেবে সেখানে দ্রুততম সময়ে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের সুচারুভাবে যেন রোগী সেবা পেতে পারে সেই ব্যবস্থা করার জন্য সরকারের কাছে বা সংশ্লিষ্টর কাছে দাবি জানাবো। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আজকের যে বিষয় ছিল সেই বিষয়ে আপনি অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে প্রত্যেকটি কথা সাহসিকতার সঙ্গে উচ্চারণ করেছেন। আবার ধন্যবাদ জানাই আপনাকে। আপনাদেরও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং সমসাময়িক বিষয়গুলোতে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে স্বাস্থ্য খাতের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফিজ।